ক্ষমতা আর অহংকারের গদি যদি ভেবে থাকে রাজপথের যুব সমাজকে লাঠি, কেমিক্যাল আর পেলেট গান দিয়ে ঠেকিয়ে রাখা যায়, তবে বুঝতে হবে শেষের ঘন্টা বাজছে। জেনজির দাবানলে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু খেলা কি এখানেই শেষ? একদম না। ৩৬ দিনের রাজপথের লড়াইয়ের পর জেনজি এবার সোজা হানা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের দরজায়। দিল্লির পুলিশ কমিশনারের সিংহ দুয়ারে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আসা হয়েছে, ছাত্রদের রক্ত ঝরানো ওই খাকি পোশাকের অমানুষগুলোকে জেলে না পাঠানো পর্যন্ত আইনি যুদ্ধ থামবে না। যুব সমাজ একটা বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। সেটা কি? ধর্মেন্দ্র প্রধান তো স্রেফ ট্রেলার, মূল টার্গেট আসল প্রধান। কিভাবে একদল তরুণ বদলে দিল দেশের রাজনীতি, আর কিভাবে ক্ষমতার অহংকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো জেনজির জেদ। কান খুলুন, চোখ মেলুন, লড়াইয়ের আসল অধ্যায় এই তো শুরু হলো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। শুনুন বড় খবর, ককরোচ জনতা পার্টি এখন এক নতুন লড়াইয়ের ডাক দিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার তাদের নজর সোজা স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ প্রশাসনের দিকে। খবর পরিষ্কার, যন্তর মন্তরে ৩৬ দিনের টানা আন্দোলনের পর যে সমস্ত পুলিশ অফিসার ছাত্রদের উপর অত্যাচার চালিয়েছে, এবার তাদের হিসেব নেওয়া হবে। অমিত শাহের পুলিশ কর্তাদের জেলে না পাঠানো পর্যন্ত পথ ছাড়বে না সিজেপি। পুলিশ কমিশনারের দপ্তরে ঢুকে সোজা এই কথাটা তারা বুঝিয়ে দিয়ে এসেছে। অন্তত মিডিয়া রিপোর্ট তাই বলছে। সাধারণত কি হয়, এইরকম কোনো বড় আন্দোলন হলে সরকার একগুচ্ছ প্রতিশ্রুতি দেয়, আন্দোলনকারীরা বাড়ি ফিরে যায়, সরকার সেই প্রতিশ্রুতির কাগজগুলো সোজা ডাস্টবিনে ফেলে, আর পুলিশ কমিশনার বা তার বাহিনী নিজেদের পরবর্তী কোনো আন্দোলনে ছাত্রদের উপর আবার অত্যাচার চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করে। ভাবুন একবার, আন্দোলন যদি আর মাত্র ৭২ ঘন্টা পিছিয়ে যেত, তবে কি কাণ্ডটাই না ঘটতো। সরকারের গদি উল্টে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে যেত। ওই ৭২ ঘন্টার যদি পাঞ্জাবের কৃষকেরাও এসে দিল্লি ঘেরাও করে ফেলতো, তবে পুরো দৃশ্যপটটাই বদলে যেত। বন্ধুরা ভাবুন তো, এই জেনজের ১৪ থেকে ২৮ বছরের ছেলে মেয়েদের মধ্যে এমন কি মোহিত করার মতন তেজ রয়েছে, এরা যে রাস্তায় নেমে ইনকিলাবি মেজাজে এলেই দুনিয়ার যে কোনো সরকারের কাঁপন ধরে যায়। নেপাল দেখুন, পুরো তাক উল্টে গেল। বাংলাদেশ দেখুন, সরকার পতন হয়ে গেল, খোদ প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো। হংকং দেখুন, ক্ষমতার ভিত নড়ে উঠলো। কিংবা কেনিয়া দেখুন, মাত্র এক রাত্রেই গোটা দেশ ওলটপালট করে দিল এই জেনজি। আর আমাদের দেশে এই নব্য প্রজন্ম তো ময়দানে নেমে মিরাকেল ঘটিয়ে দিল, ক্ষমতার অহংকার চুরমার করে দিল এক লহমায়। ২৪শে জুলাইয়ের রাতের সেই থ্রিলারটা একবার ভাবুন। নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর তার প্রিন্সিপাল সেক্রেটারি পি.কে. মিশ্র এবং দেশের তাবড় গোয়েন্দা কর্তারা সেদিন টেবিলের উপর দেশের তাজা ইনপুটগুলো এনে রাখলেন, প্রধানমন্ত্রীর সামনে পেশ করলেন। সেখানে স্পষ্ট লেখা, দেশের ১০০টিরও বেশি শহরের রাজপথে নেমে এসেছে জেনজি। পরিস্থিতি হাতের বাইরে, যে কোনো মুহূর্তে তারা দিল্লির দিকে মার্চ করতে পারে। সঙ্গে যোগ দিচ্ছে কৃষকেরাও। ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে সংসদ ভবন ঘেরাও হয়ে যেতে পারে, পুরো সরকার পড়ে যাওয়ার উপক্রম। ঠিক তার পর মুহূর্তেই মোদির ফোন যায় শিক্ষামন্ত্রীর কাছে, ইস্তফা দেওয়ার জন্য তৈরি হতে বলা হয় ধর্মেন্দ্র প্রধানকে। হ্যাঁ, ওই ২৪শে জুলাই নাটকীয় মোড়ের কথাই বলছি। আর ঠিক সেই রাত্রেই ইতিহাসের সবচেয়ে বড় চমক, জীবনে প্রথমবারের জন্য নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রামে নিজের রিল পোস্ট করেন। দেশের জেনজির জেদের কাছে শেষমেশ এক প্রকার নিঃশর্ত সারেন্ডার করতে বাধ্য হন নরেন্দ্র। এদিকে টানা ৩৬ দিন আন্দোলনের পর সিজেপির নেতারা সম্প্রতি দেখা করলেন দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার গুপ্তার সঙ্গে। বৈঠক থেকে বেরিয়েই তারা বড় ঘোষণা করেন, স্পষ্ট জানিয়ে দেন রাস্তার আন্দোলন হয়তো শেষ হয়েছে, কিন্তু গত ২০শে জুলাই মিছিল চলাকালীন ছাত্রদের উপর যে নির্মম পুলিশি অত্যাচার এবং লাঠিচার্জ হয়েছিল, তার বিরুদ্ধে আইনি লড়াই এবার থেকে শুরু হলো। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন লিখছে, বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বললেন, কমিশনারের সঙ্গে এই বৈঠকের আগে থেকে নির্দিষ্ট কোনো এজেন্ডা ঠিক করা ছিল না। আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বৈঠকে দিল্লির স্পেশাল কমিশনার সহ একাধিক শীর্ষ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু পরিবেশ যত সৌহার্দ্যপূর্ণই হোক না কেন, সিজেপি কিন্তু কথা গোপন রাখেনি। তারা দিল্লি পুলিশকে সাফ জানিয়ে এসেছে,
20 জুলাইয়ের মিছিলে যে সমস্ত পুলিশ অফিসার এবং র্যাপিড অ্যাকশন ফোর্স এর জওয়ানরা ছাত্রদের উপর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ এবং লাঠিচার্জ করেছে তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনি কাঠগড়ায় দাঁড় করানো হবে। একজনকেও রেহাই দেওয়া হবে না। সিজেপির মুখপাত্র সৌরভ স্পষ্ট জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে থাকা ভিডিও আর ছবিগুলো পরীক্ষা করা হচ্ছে, যেখানেই দেখা যাচ্ছে পুলিশ আর র্যাফের জওয়ানরা লাঠি উঁচিয়ে ছাত্রদের সোজা মাথায় আঘাত করছে, অন্যায়ভাবে মারধর করছে, তাদের বিরুদ্ধে দ্রুত শুরু হচ্ছে আইনি প্রক্রিয়া। ওই হামলায় বহু ছাত্রের মাথা ফেটেছিল, হাতে গুরুতর আঘাত লেগেছিল। আইনি লড়াইকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সিজেপি ইতিমধ্যেই চালু করেছে একটি বিশেষ ওয়েবসাইট। সৌরভ দাস জানান, তারা শুধু উপর অভিযোগ জমা দিয়েই ক্ষান্ত হবেন না, অত্যাচারী অফিসারদের বিরুদ্ধে নাম ধরে ধরে এফআইআর করার ব্যবস্থা নিচ্ছেন। আইন রক্ষা আর সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ অফিসারেরা যদি নিজেরাই আইন ভাঙেন, তবে তাদের বরখাস্ত করে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ এবং ছাত্রদের উপর দায়ের হওয়া মামলা প্রত্যাহার। সরকার এই 3 দাবি মেনে নেওয়ার 36 দিনের পর রাজপথের ধর্ণা তুলেছে সিজেপি। কিন্তু আসল মজাটা শুরু হয়েছে মূল ধারার দরবারি মিডিয়ার স্টুডিওগুলোতে, যে চ্যানেলগুলোতে গত 36 দিন ধরে এই ছাত্র আন্দোলনকে চীনা ফান্ডিং, বিদেশি চক্রান্ত কিংবা খাবারের টাকা কোথা থেকে আসছে বলে ট্রোল আর কুৎসা রটিয়ে কালিমালিপ্ত করার চক্রান্ত করছিল। সরকারের হাঁটু গেড়ে বসে পড়া দেখে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বেদনাদায়ক সত্যিটা শুনবেন, হাড় হিম হয়ে যাবে। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আন্দোলন স্তরে নিজেদের টিফিন বক্স বা খাবারের র্যাপার নির্দিষ্ট ডাস্টবিনে জমা করছিল। দিল্লি পুলিশ থেকে ডাস্টবিন থেকে সেই উচ্ছিষ্ট ডাব্বা ঘেটে রেস্তোরাঁগুলোর নাম খুঁজে বার করত, তারপর সোজা সেই সমস্ত রেস্তোরাঁয় হানা দিত। রেস্তোরাঁর মালিকদের ডেকে হুমকি দেওয়া হতো, ছাত্রদের এত বড় খাবারের অর্ডার কোন অ্যাকাউন্ট থেকে পে করলো। ভাবা যায় একটা দেশের রাজধানী পুলিশ কতটা নিচে নামলে ডাস্টবিনের ময়লা ঘেটে খাবারের বিলের খোঁজ খোঁজে। এখানেই শেষ নয়, যন্তর মন্তরের চারপাশের নিরাপত্তা বলয় তৈরি করে ডেলিভারি বয়দের ঢোকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুভানুধ্যায়ীরা যখন বাইরে থেকে ছাত্রদের জন্য 25টা পিৎজা বা খাবার অনলাইন ডেলিভারি অ্যাপে পাঠাতেন, দিল্লি পুলিশের জওয়ানরা ডেলিভারি বয়দের আটকে সেই খাবার জোর করে ছিনিয়ে নিত। হ্যাঁ, ছাত্রদের জন্য পাঠানো পিৎজা বার্গার কেড়ে নিয়ে পুলিশ নিজেদের পেট ভরিয়েছে। আরো শুনবেন, জুনাইদ নামে যে ছেলেটি প্রথম দিন থেকে নিজের পকেটের পয়সায় আন্দোলনকারীদের খাওয়াচ্ছিল, দিল্লি পুলিশ তাকে ছেড়ে তার পুরো পরিবারকে থানায় ডেকে এনে মানসিক অত্যাচার চালিয়েছে। ছাত্রদের অবৈধভাবে আটকে রেখে পরিবারের লোকজনকে দেখা করতে দেওয়া হয়নি। আইনি সাহায্য দিতে যখন আইনজীবীরা থানায় পৌঁছন, তাদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। সবচেয়ে লজ্জাজনক ঘটনা কি জানেন? রাতে আন্দোলন শেষ করে যন্তর মন্তর থেকে যে মেয়েরা অটো ধরে বাড়ি ফিরছিল, রাতের অন্ধকারে পুলিশ অটো থামিয়ে মেয়েদের জোর করে টেনে থানায় নিয়ে গিয়ে জেরা করেছে। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে এবার কি মানুষ কিভাবে সামলাতে হয় তার জন্য নতুন করে পাঠশালায় পাঠাতে হবে। খবরের তলদেশ এখানেও শেষ নয়। রেল স্টেশন আর মেট্রো স্টেশনের বাকি ঘুরে ঘুরে অল্প বয়সী ছেলে মেয়েদের চিহ্নিত করে তাদের মোবাইল নম্বর লিখে নিচ্ছিল দিল্লি পুলিশ। কেন? যাতে পরে সুবিধা মতন কেস ঠুকে তাদের হেনস্থা করা যায়। এই কি জনতার সেবক দিল্লি পুলিশের আসল চেহারা, নাকি শুধুই ক্ষমতায় বসে থাকা উপরতলার প্রভুদের চরণ সেবা আর চাটুকারিতাই এদের আসল দায়িত্ব? সিজেপি যে লড়াইয়ের ঘোষণা করেছে তা হওয়াটা ভীষণ দরকার ছিল। বিশেষ করে লাম্বা নামের ওই অমানুষিক অফিসারটার বিরুদ্ধে পুলিশি বরখাস্তের পাশাপাশি অবিলম্বে ফৌজদারি মামলা হওয়া উচিত। যে লোকটা কোনো উস্কানি ছাড়া চুপচাপ দাঁড়িয়ে থাকা একটা মেয়ের সম্ভ্রমে লাঠির গুঁতো মারে, তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা দরকার। এমন মানসিকতার পুলিশ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। তবে দিল্লি পুলিশের এই নোংরা ঘেন্না ধরানো মুখটা এবার কিন্তু বিশ্বজুড়ে সামনে এসে গেছে, কারণ এ তো আর পুরনো আমল নয়, এটা জেনজি। সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয় এদের চেয়ে ভালো কেউ জানে না। তবে একটা ভেতরের খবর কিন্তু ইতিমধ্যে চাউর হয়েছে। সেদিন যে আধা সামরিক বাহিনীর জওয়ানরা আন্দোলনের জায়গায় চরম বর্বরতা চালিয়েছিল, তাদের ওই ইউনিটের শীর্ষ কমান্ডিং অফিসার নাকি নিজের বাহিনীর জওয়ানদের এই চরম অন্যায় আচরণের জন্য বেধড়ক ঝাড় দিয়েছেন। এখন পুলিশ যদি মৌখিকভাবে নিজের ভুল স্বীকারও করে তাতে কিচ্ছু যায় আসে না, কারণ 20 জুলাই ছাত্রদের উপর যা যা হয়েছে তার একটাও ভুলবশত হয়নি।
সবকিছু জেনে বুঝে ঠান্ডা মাথায় পৈশাচিক পরিকল্পনা করেই করা হয়েছিল। নব্য প্রজন্মের মানুষ হিসেবে আমি এই ঘটনাকে সোজা কথায় যা দেখছি, যা বুঝছি, সেটা হলো এই তন্ত্রের উপর অর্থাৎ মানুষের চরম জয়। আমরা যে গণতন্ত্র শব্দটা কথায় কথায় ব্যবহার করি, তার মধ্যে সাধারণত তন্ত্র অর্থাৎ শুধু ক্ষমতাই দাপিয়ে বেড়ায়, আর লোক অর্থাৎ সাধারণ মানুষ নীরবে অত্যাচার সহ্য করে কোণঠাসা হয়ে থাকে। কিন্তু ইতিহাস সাক্ষী, মাঝে মাঝে এমন একটা মুহূর্ত আসে যখন এই সাধারণ মানুষ মাথা তুলে দাঁড়ায় আর অহংকারী প্রশাসনিক তন্ত্রকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। শিক্ষামন্ত্রীর এই ইস্তফা কেবল একজন ব্যক্তির পদত্যাগ নয়, এটা অদম্য লড়াইয়ের সামনে উদ্ধত ক্ষমতার মাথা নোয়ানোর প্রতীক। এটা কোনো ছোটখাটো অর্জন নয়, বিরাট জয়। অভিনন্দন শুধু তাদেরই প্রাপ্য নয় যারা রাস্তায় নেমে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছেন, অভিনন্দন তাদেরও প্রাপ্য যারা দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে বসে মন থেকে এই লড়াইকে সমর্থন করেছেন। শনিবার রাত পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছিল, তাতে ভারতের শত শত শহরের অলিতে গলিতে যেন এক একটা যন্তর মন্তর তৈরি হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, দেশের এই নবীন সমাজ, এই জেনজিকে এতদিন খুব ছোট করে দেখা হচ্ছিল। চুলে পাক ধরা প্রবীণরা ভাবতেন জেনজি আবার রাজনীতির কি বোঝে, ভিডিও গেম আর দিনরাত ইনস্টাগ্রামে রিল দেখা ছাড়া ওরা আর কি জানে। কিন্তু এই নব্য প্রজন্ম আমাদের সবাইকে একটা বিরাট শিক্ষা দিয়ে গেল। গত 10 বছর ধরে দেশের রাজপথে যে কথাটা কেউ মুখে ফুটতে দেওয়ার সাহস পায়নি, এই ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বুক ফুলিয়ে সেই সত্যিটা উচ্চারণ করে দেখালো। আর এই লড়াইয়ে ছেলেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যে বিপুল সংখ্যায় মেয়েরা নেমে এসেছিল, একজন মেয়ে হয়ে তাদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। এই দুর্দান্ত যুব সমাজকে স্যালিউট জানাই, সালাম জানাই। হ্যাঁ, এটা শিক্ষা সংক্রান্ত বিষয় ছিল ঠিকই, কিন্তু যন্তর মন্তর আসলে সাধারণ মানুষের চরম ক্ষোভের একটা জাতীয় মঞ্চে পরিণত হয়েছিল। বেকার যুবক, কৃষক, সংখ্যালঘু, শ্রমিক সবাই নিজেদের সমস্যা নিয়ে এই ছাদের তলায় এসে দাঁড়িয়েছিল। এমনকি খবরের সূত্র বলছিল যে পাঞ্জাবের সবচেয়ে বড় এবং সুশৃঙ্খল কৃষক সংগঠন বিকেইউ উগ্রাহা ট্রাক্টর নিয়ে দিল্লি আসার ডাক দিয়েছিল জেনজির সমর্থনে। এটাই হয়তো সরকারের জন্য শেষ পেরেক বা টিপিং পয়েন্ট ছিল, যার চাপে পড়ে সরকার ভেবেছে, বাপরে এবার আর থামা যাবে না, যেভাবেই হোক এখান থেকে সম্মান নিয়ে বাঁচিয়ে বেরো। এবার আসা যাক বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভূমিকায়। এই আন্দোলনের কেন্দ্রে অবশ্য সিজেপি নিজেই ছিল, তবে পাশাপাশি সিপিআইএম এর ছাত্র সংগঠন আইসা, এসএফআই, এআইএসএফ বা বিপ্লবী যুব সংগঠনের ভূমিকাও কম ছিল না। আর জাতীয় দলগুলোর মধ্যে যদি কেউ অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজপথে লড়াই করে থাকে, তবে তা কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠন, যুব কংগ্রেস এবং এনএসইউআই। পরে তারা এটাকে ছাত্র কি গঞ্জ নাম দিয়েছিল। যখন কেউ রাস্তায় নামতে সাহস পাচ্ছিল না, তখন দেশের কোনায় কোনায় গিয়ে এরা ধিক্কার মিছিল করেছে, বিক্ষোভ দেখিয়েছে। আর এই পুরো সুরটা বেঁধে দিয়েছিলেন রাহুল গান্ধী নিজেই। একটা বিষয় মানতেই হবে, যে পদক্ষেপে সরকার সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে, রাজনৈতিকভাবে তার প্রশংসা করাই উচিত। 20শে জুলাই দিল্লির রাজপথে যখন বেহায়াপনা বা পৈশাচিকতার সীমা ছাড়িয়ে বাচ্চাদের উপর লাঠি চালানো হলো, তার পরের দিনই 21শে জুলাই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী সোজা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভে বসলেন। রাস্তায় নেমে যুব সমাজ যে অত্যাচার সহ্য করছিল, ঠিক সেটাই তিনি নিজের কাঁধে তুলে নিলেন। বিরোধী দলনেতার আসল কাজ তো এটাই, আন্দোলনের ছড়াগুলির ব্যবহার থেকে শুরু করে সমস্ত পুলিশি বর্বরতা নিয়ে সোজা সওয়াল করলেন। অনেকে ইদানিং সিজেপি বনাম বিরোধী দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা খোঁজার চেষ্টা করছেন। এটা আসলে পরস্পরের পরিপূরক। তরুণদের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন আর রাজনৈতিক দলগুলোর রাজপথের সমর্থন, এই দুটো পাশাপাশি হেঁটেছিল বলেই আজ এত বড় প্রশাসনিক অহংকার ধুলোয় মিশে গেছে। এখন লক্ষ লক্ষ তরুণ আর প্রথমবার রাস্তায় নামা এই অনভিজ্ঞ আন্দোলনকারীদের মনে একই প্রশ্ন, এরপর কি, হোয়াট নেক্সট? এখানেই লুকিয়ে রয়েছে দুটো সবচেয়ে বড় বিষয়, একটা আর্জেন্ট এবং অন্যটা ইম্পর্টেন্ট। শুনুন, জরুরি কথাটা আগে বলি। পুলিশি মামলার লিখিত নিষ্পত্তির চূড়ান্ত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত খবরদার মঞ্চ ছাড়বেন না, কারণ ক্ষমতায় থাকা রাজনীতি এই খেলাটাই সবচেয়ে বেশি খেলে। লিখিত নিশ্চয়তা চাই, দিল্লি হোক বা দেশের অন্য যে কোনো প্রান্ত, আন্দোলনের নামা কোনো ছাত্রের ওপর নতুন কোনো মামলা হবে না। ইতিমধ্যে যে 11টা এফআইআর করা হয়েছে, সেগুলো অবিলম্বে পুরোপুরি রদ করতে হবে।
কৃষক আন্দোলনের সময়ও কিন্তু সরকার বাধ্য হয়ে লিখিত চুক্তি সই করেছিল, তাই সরকার এবারও দিতে বাধ্য। আর দিল্লি পুলিশের যে সমস্ত অমানসিক বেআইনি আচরণ ছিল, সিভিল ড্রেসে এসে মারধর, ছররা গুলি চালানো, এই সবের নিরপেক্ষ তদন্ত হতে হবে। দোষী অফিসারদের চিহ্নিত করে শাস্তি পেতেই হবে। এই দাবিগুলো কড়ায় গন্ডায় না মিটিয়ে রাজপথ ছাড়লে চরম ভুল হবে। কেন বলছি শুনুন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সোনাম ওয়াংচুককে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি একটা রাজনৈতিক কূটচাল। সেখানে খুব চালাকি করে লেখা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। যারা শান্তিপূর্ণ আন্দোলন করে তাদের উপর তো এমনিতেই কোনো মামলা হতে পারে না। তার মানে কে শান্তিপূর্ণ আর কে অশান্তিপূর্ণ তার বিচার করবে পুলিশ আর সরকার। আর আপনারা যন্তর মন্তর ছেড়ে উঠতে না উঠতেই ওই নামহীন 11টা এফআইআর এর অছিলায় 8-10 হাজার নির্দোষ ছাত্রের নাম স্টেপল করে দিয়ে জেলে পুরে দেবে। তাই মঞ্চ ছাড়ার আগেই পাকা গ্যারান্টি চাই। এবার আসি গুরুত্বপূর্ণ কথাটায়। লড়াইটা শুধু একটা পরীক্ষার দুর্নীতি বা একটা নির্দিষ্ট পেপার লিক নিয়ে নয়। এই লড়াই দেশ জুড়ে শিক্ষা আর কর্মসংস্থানের আকালের বিরুদ্ধে। কোটি কোটি যুবকের ক্ষোভের যে অগ্নুৎপাত রাজপথে ফেটে পড়েছে, তা যদি কেবল একজন মন্ত্রীর ইস্তফা আর দু একটা অসার প্রতিশ্রুতির আইবসে ঠান্ডা হয়ে যায়, তবে তা এই বিশাল যুবশক্তির আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে। এই পুঞ্জীভূত শক্তিকে কাজে লাগাতে হবে আমাদের পচে যাওয়া শিক্ষা ব্যবস্থা বদলে ফেলতে, কর্মসংস্থানের সঙ্গে শিক্ষানীতির একটা বাস্তবায়ন সংযোগ ঘটাতে, আর এই দম বন্ধ করা নোংরা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লাগাতার সওয়াল করতে। আমরা বলছি না যে যন্তর মন্তরে বসেই সব সমস্যার সমাধান করে বাড়িতে ফিরতে হবে, কিন্তু মনে রাখবেন আসল গন্তব্য কিন্তু এখনো অনেক দূর। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো সির্ফ ট্রেলার মাত্র। মূল চালিকা শক্তি তো এখনো গদিতে বহাল তবিয়তে বসে আছে। লড়াই কেবল শুরু হলো, শেষ নয়। তাই তৈরি থাকুন। তখ্ত কাঁপানো এই ইনকিলাব কিন্তু এখানেই থামছে না। পরের ধাক্কাটা কখন আর কোথায় আসে কেবল সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।